6টায় সবাই ঘুম থেকে উঠে যে যার মতো তৈরি হয়ে নিয়েছে। এইখান থেকে সবাই বাসে আর যাবে না, অন্য গাড়ি করে যাবে। সবাই নিচে নেমে আসে। নিচে অনেকগুলো গাড়ি রাখা হয়েছে, যে যার মতো গাড়িতে উঠে বসছে। তেরা দাঁড়িয়ে আছে। হঠাৎই জিমিন বলে, দোস্ত, ভাইয়া কল করেছিল, বলল ভাইয়া আসলে যেন আমরা গাড়িতে উঠি, অপেক্ষা করতে বলেছে। তখন জেনি বলে ওঠে, কিন্তু সব গাড়ি তো ফুলফিল হয়ে যাচ্ছে, পরে আমরা যাব কিভাবে? ওদের কথার মধ্যে তে দেখতে পাই রাস্তার অপর পাশের একটা রিসোর্ট থেকে জাংকুক বেরিয়ে আসছে, সাথে সেই দিনের ছেলেটা মানে সুগা। তে ভাবছে ওরা তো এই রিসোর্টে উঠেছে, তাহলে জাংকুক কেন সামনের রিসোর্ট থেকে বের হচ্ছে, আর সাথে এই ছেলেটাই বা কোথা থেকে এলো? তখন জিমিন জোরে বলে ওঠে, আরে সুগা ভাইয়া, তোমরা এখানে কখন এলে? কাল রাতে এসেছি জিমিন। তাহলে আমাদের সাথে কেন আসলে না ভাইয়া? তোমাদের সাথে এসেছি, কিন্তু অন্য বাসে এসেছিলাম, তাই দেখতে পাওনি। অন্য পাশ থেকে জাংকুক বলে ওঠে, কথা শেষ তোদের, এবার চল। তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুকের পুরো মুখ ফুলে আছে, দেখে মনে হচ্ছে ঠিক মতো ঘুমায়নি। এরপর ওরা একটু হেঁটে সামনের দিকে একটা গাড়ির কাছে যায়। জাংকুকরা ছাড়া বাকি সবাই চলে গিয়েছে। জাংকুক ওদের সবাইকে গাড়িতে উঠতে বলে, সবাই উঠে বসে। গাড়ির সামনের সিটে বসেছে সুগা, পিছনের এক সাইডের সিটে জেনি, জিসু আর জিমিন বসেছে। তে আর জাংকুক বসেছে মুখোমুখি। গাড়ি চলতে শুরু করে পাহাড়ের উঁচু নিচু রাস্তায়। তের ভয়ে যান বেরিয়ে যাওয়ার অবস্থা। গাড়ি একটু এদিক ওদিক হলে খাদে পড়ে যাবে। জাংকুক বসে বসে তেকে দেখছে। ভয়ে মেয়েটা একটু পরপর চোখ মুখ খিচে ধরছে। এই দৃশ্যটা জাংকুকের কাছে বেশ অপূর্ব লাগছে। ইচ্ছে করছে তের পাশে গিয়ে বসতে, কিন্তু পারছে না। প্রায় 3 ঘন্টা পরে গাড়ি এসে নীলগিরিতে থামে। তে বাইরের প্রকৃতি দেখে অবাক, এত সুন্দর জায়গা আছে বাংলাদেশে। গাড়ি থেকে নেমে সবাই এইদিক ওইদিক তাকিয়ে শুধু পরিবেশটা দেখছে। সবাই মিলে বেরিয়ে পড়েছে, নাস্তা করে নিয়েছে, এবার শুধু ঘোরার পালা। যে যার মতো করে ঘুরছে, যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট, তাই স্যাররা কিছু বলেনি। তে আর জিমিনও ঘুরছে, পাহাড় আর পাহাড়, আর চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। কি অপরূপ সুন্দর দৃশ্য। জাংকুক আর সুগা যেহেতু অনেকবার এসেছে এখানে, তাই ওরা বেশি ঘুরছে না। বিভিন্ন চায়ের দোকানে বসছে আর চা খাচ্ছে, গল্প করছে। জাংকুক যাই করছে, ওর চোখ তের উপর। মেয়েটা এদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে। জাংকুককে তের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ সুগা বলে, তুই কি এই পিচ্চি মেয়েটার উপর নজর রাখতে এসেছিস বলতো? এক কথায় উত্তর দিয়ে জাংকুক, হ্যাঁ, ওর জন্যই তো এসেছি। তুই কিন্তু মামা কঠিন প্রেমে পড়ে গেছিস জাংকুক। ভালোবেসে ফেলেছি। ও আমায় একটু শান্তি দিচ্ছে না রে। মাঝে মাঝে ইচ্ছা করছে তুলে নিয়ে কোথাও হারিয়ে যাই। বাড়িতে বলে বিয়ে করে নিচ্ছিস না কেন? না, বাড়িতে বলে চাইলে বিয়ে করতে পারি, কিন্তু আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই। আমি ওকে বোঝাতে চাই আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। সুগা আবার তার পাশে থাকা ইউনোকে বলে, তুই ভাবতে পারছিস ইউনো, আমাদের জাংকুক কি বলছে? সবাই নারীর জাদু, বুঝলি? আমিও হয়েছি, জাংকুকও হয়েছে। সবাইকে একদিন হতে হবে রে পাগলা। ইউনো আর সুগার কথা শুনে জাংকুক হেসে দেয়। আসলে কি মেয়ে মানুষ জাদু জানে? এর মধ্যে কি এমন জাদু আছে যা জাংকুককে এত উতলা করছে? সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এইখানে দুপুরের রান্না হবে, সন্ধ্যায় রিসোর্টে ফিরবে, তাই রান্নার আয়োজন করা হয়েছে। সবাই সবার মতো করে গল্প করছে, ক্লান্ত সবাই। কিন্তু তের বসে থাকতে ভালো লাগছে না, তাই ও উঠে হাঁটতে থাকে। দূর থেকে কারো চোখ যে তের উপর রয়েছে তা তের অজানা। তে হাঁটতে হাঁটতে ওর জায়গায় থেকে অনেকটা দূরে চলে আসে। তের মনের মধ্যে শুধু কৌতূহল, এত সুন্দর জায়গা। তে একটা ছোট্ট পাহাড় দেখতে পাই, সেদিকে যেতে থাকে। জাংকুক এদিক ওইদিক তাকাচ্ছে, কিন্তু তেকে আর দেখতে পাচ্ছে না। ওইখানেই তো ছিল মেয়েটা, কোথায় চলে গেল? জাংকুকের মনে ভয় হয়। জাংকুক উঠে তেকে যেদিকে যেতে দেখেছিল ওইদিকে চলে যায়। তেকে জাংকুক কোথাও দেখতে পাচ্ছে না। জাংকুক আরো সামনে যায়, তাও তেকে দেখতে পায় না। জাংকুক মনে মনে বলে, মেয়েটা কোথায় চলে গেল? জাংকুকের এবার অস্থির অবস্থা। একে তো পাহাড়, আবার একটা মেয়ে মানুষ একা একা। রাগে জাংকুকের মাথা ফেটে যাচ্ছে। তেকে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট পাহাড়ের সামনে এসে দাঁড়ায় জাংকুক। দেখে তে পাহাড়ের উপরে উঠেছে, কি যেন ধরতে চাচ্ছে। জাংকুক কোন রকম দৌড়ে পাহাড়ে ওঠে, তের হাতটা শক্ত করে ধরে ফেলে। তে পিছু ঘুরে তাকাতে জাংকুক একটা চড় বসিয়ে দেয় তের গালে। তে অবাক হয়, কেন চড় দিল? জাংকুক রেগে গিয়ে তের হাত ছেড়ে বাহু চেপে ধরে বলে, তুমি কি পাগল? হ্যাঁ, মরার এত শখ কেন? একা একা এখানে কেন এসেছো? আমাকে টেনশন দিতে খুব ভালো লাগে, তাই না? এটা তোমার এলাকা নেই যে
যেখানে খুশি ঘুরে বেড়াবে। এইটা পাহাড়ি এরিয়া, এখানে কত রকমের মানুষ থাকে। তোমার কোনো আইডিয়া আছে? তে বুঝতে পারছে না কি হচ্ছে। ও তো একটা প্রজাপতি ধরতে গিয়েছিল, তাই বলে জাংকুক ওকে চড় মারলো। তে এবার হাতে থাকা একটা ধূসর রঙের প্রজাপতি দেখিয়ে জাংকুককে বলল, আমি তো এই প্রজাপতিটা ধরতে এখানে এসেছিলাম। জাংকুকের এবার আরো রাগ হয়। দাঁতে দাঁত চেপে জাংকুক বলে, তুমি এই প্রজাপতি ধরার জন্য এখানে চলে এসেছো? তুমি আসলে একটা ননসেন্স। তুমি কি বাচ্চা? তুমি কি বুঝতে পারো না? সব তো ঠিকই বুঝো। কেন এত যন্ত্রণা দাও আমায়? আর একবার যদি দেখেছি তুমি এদিক ওদিক করেছো তো পা ভেঙে বসিয়ে রাখবো। তে কিছু বলে না, জাংকুকের সামনে দিয়ে গাল ফুলিয়ে হেঁটে চলে যায়। জাংকুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এখন নিজের উপরে জাংকুকের রাগ হচ্ছে। শেষে কিনা ও তের গায়ে হাত তুললো। জাংকুক এবার চেঁচিয়ে তেকে বলে, তে দাঁড়াও। তেও চেঁচিয়ে বলে, আপনি একটা অসভ্য লোক, আমাকে মেরেছেন। আপনার কপালে বউ জুটবে না, দেখে নিয়েন। তের কথা শুনে জাংকুক হেসে দেয়। তারপর মনে মনে বলে, বউ তো জুটেই গেছে, শুধু কবুল বলাটাই বাকি। কিন্তু আমি যে আমার হবু বউয়ের মনে কষ্ট দিয়ে ফেলেছি, এবার এটা ঠিক করার পালা। আজকে নীলগিরিতে ওদের শেষ দিন। কাল থেকে তো একবারও জাংকুকের আশেপাশেও আসেনি। জাংকুক তাতে অবাক হয়নি। মেয়ে মানুষ, অভিমান তো হবেই। সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যায় সবাই রিসর্টে ফিরে এসেছে। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখছে, কিন্তু তের এসব কিছুই ভালো লাগছে না। তাই একাই রিসর্ট থেকে বেরিয়ে হাঁটছে। হঠাৎ তের পাশে এসে জাংকুক হাঁটতে থাকে। তে বিরক্ত হয়। একা একা কোথায় যাচ্ছ? তোমাকে না বলেছিলাম একা কোথাও যাবে না। তাতে আপনার কি? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। আচ্ছা তে, তুমি কি ছোট থেকেই ঘাটতেরা বলো তো? আমি কিন্তু তোমার বড়, আবার শিক্ষকও, সম্মান দাও। তে এবার রেগে গিয়ে বলে, আমিও কিন্তু আপনার ছোট, আবার আপনার ছাত্রী, আমাকেও তো একটু স্নেহ করুন। আমি তো তোমায় কত স্নেহ করি, কিন্তু আফসোস তোমার চোখে পড়ে না। এটা কি আমার দোষ? তাই আপনি বুঝি ছাত্রীকে চড় মেরে ধমক দিয়ে স্নেহ করেন? তের কথা শুনে জাংকুক হেসে দেয়। জাংকুকের মাঝে মাঝে মনে হয় তের সামনে এলেই ও নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারে না। এই যে কথায় কথায় তের ঝগড়া বাঁধিয়ে দেয়, বাচ্চাদের মতো কথা বলে, এই বিষয়গুলো জাংকুকের মন কেড়ে নিয়েছে। ক্ষণে ক্ষণে জাংকুক অনুভব করছে এই মেয়েটাও খুশি থাকার কারণ হয়ে গিয়েছে। তোমার ভাগ্য ভালো যে শুধু চোট দিয়েছি, পাহাড় থেকে ফেলে দেয়নি। আমাকে ফেলে দেওয়া তো সহজ না, বুঝলেন? আমি পড়লে আপনাকে নিয়ে পড়তাম। আচ্ছা চলো, এখন নিয়ে তোমাকে ফেলে দেই। কেন? আমিও দেখতে চাই তুমি কি করে আমায় নিয়ে পড়ো। তে এবার রেগে যায়। মনে মনে বলে, নিজের একটু বডি ফিটনেস আছে বলে আমাকে এভাবে অপমান করে যাবে নাকি? আপনি আমায় অপমান করবেন না, বলে দিলাম। ওকে, আবার পরে করব, এখন আর করব না। অসহ্য। রেগে গিয়ে তে আবার রিসোর্টের দিকে চলে যায়। জাংকুক তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। না, এই মেয়েকে ছাড়া তার চলবে না, ঘুম হবে না আর। সকাল ভোরে সবাই আবার চলে এসেছে। এইবার ফিরে যাওয়ার পালা। সবাই গাড়িতে উঠে বসেছে। এইবার জাংকুক তের পাশে বসেনি, জিমিনের সাথে বসেছে তে। আবার সে একদিন বাস জার্নি করে অবশেষে ভার্সিটির সামনে চলে এসে বাস থামে। যে যার মতো চলে যাচ্ছে, তে দাঁড়িয়ে আছে। এখন প্রায় রাত 9টা বাজে। ফোনেও চার্জ নেই যে তে তার বাবাকে ফোন দিয়ে বলবে তাকে নিয়ে যেতে। তে জিমিনের সাথে দাঁড়িয়ে আছে। জিসো আর জেনি চলে গিয়েছে, শুধু দাঁড়িয়ে আছে জিমিন, সুগা, জাংকুক আর তে। জাংকুক এবার তের দিকে ইশারা করে সুগাকে বলে, তুই একটা রিক্সা নিয়ে জিমিনকে আমাদের বাড়িতে দিয়ে যা, আমি তেকে দিয়ে আসছি। দেখছিস তে, তুই শুধু শুধু চিন্তা করছিলি। যা এবার ভাইয়ার সাথে। আসছি, টাটা। জিমিন আর সুগা চলে যায়। এইদিকে রিক্সা পাওয়া গেল তেদের বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এইদিকে কোনো গাড়ি নেই, এখন যাবে না। আপনি চলে যান, আমি একা যেতে পারবো। জাংকুক চোখ গরম করে তাকায় তের দিকে। তে চুপসে যায়। জাংকুক তের ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে। তে অবাক হয়ে তাকায় জাংকুকের দিকে। হেঁটে যাব আমরা, আমার দিকে তাকিয়ে না থেকে সামনের দিকে হাঁটো। হাত ছাড়ুন, আমি অন্ধ না, হাঁটতে পারি। জানি আমি। জাংকুক তের হাত আরো শক্ত করে ধরে হাঁটছে। তেও হাঁটছে, অনেকটা রাস্তা পার হয়ে যায়। জাংকুক কোনো কথাই বলে না। তেও চুপ করে থাকে। তেদের বাড়ির সামনে এসে জাংকুক তের হাত ছেড়ে দেয়। তারপর বলে, যাও, বাড়ি এসে গেছো। আপনি আবার যাবেন কি করে? সেটা তোমার ভাবতে হবে না, তাড়াতাড়ি ভেতরে যাও। এমন কেন করছেন? আমি আবার কি করেছি? জাংকুক এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না।
তের হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। তে বুঝতেই পারছে না কিছু। এমন কেন করছিস? পাগল হয়ে যাচ্ছি আমি। তুই কি বাচ্চা? কিছু বুঝতে পারিস না? যন্ত্রণা হয় আমার, বুকটা পুড়ে যায়। ইচ্ছা করে এভাবে সারা জীবন বুকের ভেতরে রেখে দিই তোকে। তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস তে। এর শাস্তি তোকে পেতে হবে, খুব তাড়াতাড়ি পাবি। আর একবারও আমার দিকে তাকাবি না, সোজা বাড়ির ভেতরে চলে যাবি। একদমই কথাগুলো বলে জাঙ্কুক তেকে দূরে সরিয়ে দেয়। উল্টো দিকে ঘুরে হেঁটে চলে যায় নিজে। তের বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। জাঙ্কুকের তুই বলে ডাকাটা তের মন অস্থির করে তুলেছে। এমন কেন করছেন উনি? কি করে কিছু বুঝতে পারছি না আমি। তে আর কিছু না ভেবে বাড়ির ভেতরে চলে যায়। সকাল সকাল তের ঘুম ভাঙে আয়ুর ডাকে। তে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে যাবে, তখন আয়ু বলে, শোন তে, আজ ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, বাড়িতে মেহমান আসবে। ঠিক আছে মা, কিন্তু কে আসবে? তোর ফুপুরা আসবে তে। ফুপুরা আসবে এর জন্য ভার্সিটিতে কেন যাব না? আর আসবে তো বিকেলে, এখন কি সমস্যা? তোকে যেটা বলেছি সেইটা কর, কোথাও যেতে পারবে না আজকে। এই বলে আয়ু চলে যায়। তে আর কি করবে, বসে থাকে নিজের রুমে। আজ এমনিতেই ক্লান্ত লাগছিল। বিকেলের দিকে তেদের বাড়িতে ওর ফুপুরা চলে আসে, সঙ্গে রোজও আসে। রোজ তের রুমে গিয়ে দেখে তে বসে বসে গল্প পড়ছে। কি রে, এখনো পড়ছিস? আর কত পড়বি তুই? আর বলো না, তোমরা আসবে বলে তোমার মামি আমায় ভার্সিটিতে যেতে দিল না। বসে বসে কি করব, তাই বই পড়ছিলাম। শপিং ব্যাগ থেকে নীল রঙের একটা শাড়ি বের করে রোজ বলে, হয়েছে বই পড়া, এবার উঠে বস, এই শাড়িটা পরে নি। শাড়ি কেন পরবো রোজ? আগে পর, তারপর বলছি। রোজ এক প্রকার জোর করে তেকে শাড়ি পরিয়ে দেয়। তে কিছু বুঝতে পারছে না, শুধু রোজের কর্মকাণ্ড দেখছে। কি করছো আপু? এত সেজেগুজে আমি কি করব? তোকে আজ বিয়ে দিব তে। বললেই হলো নাকি আপু? আগে তুমি বিয়ে করবে, তারপরে আমি, দেরি আছে। এর মাঝেই আয়ুর ডাক আসে নিচ থেকে। রোজ তেকে বসার ঘরে নিয়ে যায়। তে বসার ঘরে এসে যেন আকাশ থেকে পড়ে। অনেকগুলো মানুষ বসে আছে। তে সব থেকে বেশি অবাক হয়েছে বুগামকে দেখে, তের ফুফাতো ভাই। কারণ বুগাম তো দেশের বাইরে ছিল। তে না পারছে কিছু বলতে, না পারছে সইতে। সবার মুখেই হাসি। তে বুঝে উঠতে পারছে না এরা কি করতে চাইছে। নিজের মায়ের দিকে তাকাইতে আয়ু খুশি মনে মেহমানদের সাথে কথা বলছে। হঠাৎ তের ফুফু বলে ওঠে, এখানে বসতে। রোজ তেকে ধরে বসিয়ে দেয়। তে সবার মুখ দেখছে, এরা সবাই তের ফুফুর শ্বশুরবাড়ির লোকজন। তে সোফায় বসতে তের ফুফা বলে ওঠে, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, ছেলে আসার অপেক্ষায় ছিলাম, এবার সেটাও হয়েছে। বিয়ের কথা পাকা করা দরকার। বিয়ের কথাটা শুনে তের আর বুঝতে বাকি নেই এখানে কি হচ্ছে। তে ভাবতেই পারছে না, সবাই এত কিছু ভেবে ফেলেছে, ওকে একটাবারও কেউ বলার প্রয়োজন মনে করলো না। তে বেশি অবাক হয় বুগামকে দেখে। এই মানুষটা তের থেকে অনেক বড়। তে যখন ছোট তখন বুগাম দেশ ছেড়েছিল, সেই থেকে তে আর বুগামকে দেখেনি। প্রত্যেকের কথা শুনে তে যা বুঝতে পেরেছে, এই বিয়ের কথা আরো আগে থেকেই চলছে। আর তা বুগামের ইচ্ছেতেই। তের ফুপু এসে তের হাত ধরে একটা রিং পরিয়ে দেয়। তের তো রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। রিং পরিয়ে দেওয়ার পরে তেকে রুমে যেতে বলা হয়। তে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে আসে। সাথে রোজও আসে তের পিছু পিছু। তে কাঁদতে কাঁদতে বলে, এইসব কিছু তুমি জানতে, তাই না রোজ আপু? আমি জানতাম না, বিশ্বাস করতে। আমি জেনেছি 2 দিন আগে, যখন ভাইয়া ফিরে এসেছে। বুগাম ভাইয়া এটা কি করে করলো আপু? আমি বিশ্বাস করতে পারছি না। ভাইয়া তোকে ভালোবাসে তে। ভাইয়া সেই ছোট থেকেই তোকে ভালোবেসেছে। আপু তুমিও? সবাই এই বিয়েতে রাজি তে। ভাইয়া তোকে সুখে রাখবে। তে কিছু বলে না, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ে। নিজেকে খুব অসহায় লাগছে তের। বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে মিথ্যা বলে এই বিয়ে করাতে চাইছে। আর রইল বুগামের কথা, যাকে তের কাছে কখনোই ভালো লাগেনি। তার সাথে কি করে থাকবে তে? নিজের হাতের দিকে তাকাইতে স্বর্ণের রিংটা তের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। অন্যদিকে জাঙ্কুকের মন অস্থির। আজ তেকে দেখতে পায়নি বলে। তে কেন ভার্সিটিতে এলো না, নানা রকম চিন্তা করছে জাঙ্কুক। জাঙ্কুক নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, কিছুতে মন শান্তি পাচ্ছে না। জাঙ্কুক মনে মনে ভাবছে, জিমিনকে জিজ্ঞেস করব। আবার ভাবে, থাক, এইভাবে তের কথা জিজ্ঞেস করাটা ঠিক হবে না।